সময় এগিয়ে যায়, ঋতু বদলায়, আকাশের মেঘও প্রতিনিয়ত নিজের রূপ বদলায়। কিন্তু কিছু সৃষ্টি আছে যারা শতাব্দীর পর শতাব্দী ধরে একই মহিমায় দাঁড়িয়ে থাকে, সময়ের সাক্ষী হয়ে, ইতিহাসকে বুকে নিয়ে। আজকের এই যাত্রায় আমরা জানব হংসেশ্বরী মন্দিরের ইতিহাস। ঘুরে দেখব প্রায় 350 বছরের বেশি পুরনো হংসেশ্বরী মন্দিরের পাশে অবস্থিত অনন্ত বাসুদেব মন্দির, বাঁশবেড়িয়ার রাজবাড়ির ধ্বংসাবশেষ। জানবো কেন মা হংসেশ্বরী অন্য সব কালী মূর্তির থেকে সম্পূর্ণ ভিন্ন রূপে এখানে পূজিত হন। শুনে নেব এই মন্দিরে ঠাকুর মশাইয়ের মুখে মায়ের রূপের মাহাত্ম্য, কখন হয় মায়ের ভোগ, মন্দির খোলা ও বন্ধের সময়, আর কিভাবে এখানে আসবেন, এবং এই মন্দিরের সঙ্গে জড়িয়ে থাকা আরও অনেক অজানা তথ্য। তো চলো শুরু করা যাক। এবার বলি, এই মন্দিরে পৌঁছানোর গল্পটাও কিন্তু কম সুন্দর নয়। আগের দিন লাইরি বাবার আশ্রম দর্শন করে আমরা পৌঁছে গিয়েছিলাম তারকেশ্বরে। সারাদিনের পথের ক্লান্তি তখনও শরীরে রয়ে গিয়েছিল। সত্যি বলতে ভোরবেলা ঘুম থেকে উঠে একবার মনে হয়েছিল আজ আর কোথাও নয়, সোজা বাড়ি ফিরে যাই। কারণ হংসেশ্বরী মন্দিরে আসতে হলে আমাদের বাড়ি ফেরার পথ ছেড়ে প্রায় 50 কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হতো। কিন্তু বহুদিনের একটা ইচ্ছা বারবার মনে করিয়ে দিচ্ছিল, এত কাছে এসে বাংলার এই অনন্য স্থাপত্যকে না দেখে ফিরে যাওয়া কি ঠিক হবে। তাই দুই বন্ধু আবারও বাইকে চেপে রওনা দিলাম হুগলির বাঁশবেড়িয়ার উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পরেই দূর থেকে প্রথমবার চোখে পড়ল হংসেশ্বরী মন্দিরের চূড়া। সেই মুহূর্তে মনে হলো আজকের এই বাড়তি পথটাই হয়তো আমাদের এই যাত্রার সবচেয়ে সার্থক সিদ্ধান্ত হবে। আমরা যেহেতু বাইক নিয়ে এসেছিলাম তাই আগে ভাবলাম বাইকটা কোথায় রাখবো। তো একটা দাদাকে জিজ্ঞাসা করতেই উনি বললেন, এখানে আলাদা কোনো পার্কিং নেই, মন্দিরের সামনে রাস্তার এক ধারে সাইড করে রেখে দিন। তো তাই আমরা বাইক নিয়ে সোজা মন্দিরের সামনে চলে গেলাম একেবারে। আমি তো বাইক নিয়ে এসেছি, আপনারা যদি টোটো করে আসেন তাহলে ঠিক এই জায়গায় নামিয়ে দেবে। আর ঢুকতেই দেখতে পাবেন এরকম 2 লেনের রাস্তা রয়েছে, আর রাস্তার দুপাশে রয়েছে ছোট ছোট দোকান। তো এখান থেকেই পুজোর ডালা, ধূপ, ফুল সব কিনে মায়ের কাছে পুজো দিতে পারবেন। কত করে কাকু ডালা? 21 আছে, 31 আছে, 51 আছে, কত আছে? 51 আছে, সব আলতা সিঁদুর ফল টল সব দিয়ে। আচ্ছা, 51 আলতা সিঁদুর ফল দিয়ে। আলতা আর এমনি সিঁদুর যেটা ফল। 30 না কত বলছেন? 30 টাকারও আছে, আর সিঁদুর আর সিঁদুর সব আছে। প্রসাদ আর সাজিয়ে ধূপটা দেবো দিয়ে। ডালাটা যখন। আচ্ছা, মায়ের মূর্তি নেই না? হ্যাঁ, মায়ের মূর্তির ছবি আছে। ও মায়ের মূর্তি এই যে আচ্ছা, এইদিকে। মায়ের মূর্তি। এটা ও এটা মন্দির, এটা পাশের হ্যাঁ, মন্দির, পাশের মন্দির। টেরাকোটার কাজ, এটাই মন্দিরটা। বিষ্ণু। আচ্ছা, বাইরে থেকে নিয়ে গেলে পুজো দেওয়া যায়, তাই হ্যাঁ, তো? সঙ্গে সঙ্গে করে যাবে, সঙ্গে সঙ্গে পুজো করেছি। তো মন্দিরে ঢোকার ঠিক আগেই চোখে পড়বে রাস্তার দুধারে এরকম বিশাল জলাশয়। প্রথম দেখায় সাধারণ জলাশয় মনে হলো, আসলে এটি ঐতিহাসিক সেই পরিখা যা পুরো রাজবাড়ি আর মন্দির চত্বরকে ঘিরে রয়েছে। আর ভাবতেই অবাক লাগে, প্রায় 100 বিঘা এলাকা জুড়ে বিস্তৃত এই পরিখা আজও টিকে রয়েছে। আর শুধু এই পাশেই নয়, রাস্তার ওই পাশেও এরকম পরিখা রয়েছে, যা পুরো একটাই পরিখা রাস্তার এখানে এসে মিশেছে। দাঁড়ান আপনাদের দেখাই। তো আমরা এখন যে রাস্তা দিয়ে মন্দিরের ভিতরে ঢুকছি, আগে এটা এমন রাস্তা ছিল না। একসময় এখানে ছিল একটি সেতু, যেটা ইংলিশে ড্রব্রিজ বলা হয়। প্রয়োজনে সেতুটি উপরে তুলে নেওয়া যেত, আবার নিচে নামিয়ে রাখা যেত। আর নিচ দিয়ে অনবরত চলাচল করতো পরীক্ষার জল। তো আগেকার দিনে রাজবাড়িকে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করার জন্যই এমন সব ব্যবস্থা গ্রহণ করা হতো। আর একটু এগোলেই সামনে দেখতে পাবেন রাজবাড়ির এই বিশাল প্রধান প্রবেশদ্বার। আজ সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই ভগ্নপ্রায়, কিন্তু একসময় এই ফটক দিয়েই রাজপরিবারের যাতায়াত ছিল। স্থানীয়দের মতে এই প্রবেশদ্বারের দুপাশে একসময় দুটি বিশাল সিংহ মূর্তি ছিল। আজ সেগুলো আর নেই, কিন্তু ভগ্নময় এই ফটক এখনও সেই অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তো চলুন এবার এই ঐতিহাসিক ফটককে পাশে রেখে আমরা রাজবাড়ি ও হংসেশ্বরী মন্দিরের প্রাঙ্গণে ঢুকে পড়ি। তো মন্দিরে প্রবেশের আগে এখানে জুতো খুলে রাখতে হবে। জুতো খুলে তবেই প্রবেশ করতে পারবেন মা হংসেশ্বরী মন্দিরে। আর একটা কথা মাথায় রাখবেন, মন্দির কিন্তু সারাদিন খোলা থাকে না। সাধারণত সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শনের জন্য মন্দির খোলা থাকে। আর যদি মায়ের পুজো দিতে চান তাহলে অবশ্যই দুপুর 12টায় মায়ের ভোগ নিবেদনের আগেই চলে আসবেন, কারণ একবার মায়ের ভোগ হয়ে গেলে তারপর আর পুজো দেওয়া হয় না।
আর যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান এখানে, তাহলে সকাল 10টার মধ্যেই কুপন সংগ্রহ করে নেবেন। প্রসাদ বিতরণ শুরু হয় সাধারণত দুপুর 12টা থেকে। তো এবার চলুন জেনে নেওয়া যাক মা হংসেশ্বরী মন্দিরের ইতিহাস সম্বন্ধে। 1792 থেকে 1798 সালের মধ্যে বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহদেব রায় দীর্ঘ সময় কাশীতে ছিলেন। তো সেখানেই তিনি তন্ত্র সাধনা, কুণ্ডলিনী যোগ এবং ষটচক্র তত্ত্ব সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেন। আর সেই আধ্যাত্মিক দর্শন থেকেই নিজের রাজ্যে এক সম্পূর্ণ ভিন্ন ভাবনার মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। আর 1799 সালের ডিসেম্বর মাসে শুরু হয় মা হংসেশ্বরী মন্দিরের নির্মাণ কাজ। কিন্তু 1802 সালে মন্দিরের দ্বিতীয় তলা পর্যন্ত নির্মাণ শেষ হওয়ার পরই রাজা নৃসিংহদেব রায়ের মৃত্যু হয়। তার মৃত্যুর পর তার প্রথম স্ত্রী তার সাথে সহমরণে যান। এরপর দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী স্বামী সেই অসমাপ্ত স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। আর দীর্ঘ 12 বছরের প্রচেষ্টার পর 1814 সালে সম্পূর্ণ হয় আজকের এই অনন্য হংসেশ্বরী মন্দির। তবে এই মন্দিরের বিশেষত্ব শুধু তার ইতিহাসেই নয়, এর নামের মধ্যেও লুকিয়ে রয়েছে এক গভীর আধ্যাত্মিক দর্শন। হংসেশ্বরী শব্দটি এসেছে হংস এবং ঈশ্বরী এই দুটি শব্দ থেকে। যোগ ও তন্ত্র দর্শনে হংস হল প্রাণশক্তি ও পরম চৈতন্যের প্রতীক, আর ঈশ্বরী অর্থ আদ্যাশক্তি, অর্থাৎ মা হংসেশ্বরী হলেন প্রাণ ও চৈতন্যের অধিষ্ঠাত্রী দেবী। আর এই দর্শনেরই প্রতিফলন দেখা যায় গোটা মন্দিরের স্থাপত্যে। 5 তলা বিশিষ্ট এবং প্রায় 70 ফুট উচ্চতার এই মন্দির নির্মাণে ব্যবহৃত পাথর আনা হয়েছিল সুদূর চুনার থেকে। আর দূর থেকেই নজর কাড়ে পদ্মকলির মতো দেখতে 13টি চূড়া। তবে এই চূড়াগুলি শুধু সৌন্দর্যের জন্যই নয়, এর পিছনেও রয়েছে তন্ত্র যোগ দর্শনের এক গভীর দর্শন, যা হংসেশ্বরী মন্দিরকে বাংলার অন্যান্য মন্দিরের থেকে একেবারেই আলাদা পরিচয় দিয়েছে। মন্দিরের ইতিহাস, স্থাপত্য আর নামের তাৎপর্য তো অনেক জানা গেল। এবার চলুন দর্শন করি সেই মন্দিরের প্রাণ মা হংসেশ্বরীকে। তন্ত্র দর্শনে মহাকাল হলেন দেবাদিদেব মহাদেব এক বিশেষ রূপ, যিনি সময় ও মৃত্যুর ঊর্ধ্বে। আর সেই মহাকালের উপরই অধিষ্ঠিত হয়েছেন মা হংসেশ্বরী, যা শিব ও শক্তির চিরন্তন ঐক্যের প্রতীক। এই অনন্য বিগ্রহের আধ্যাত্মিক তাৎপর্য সম্পর্কে আরও জানতে আমরা কথা বলেছিলাম মন্দিরের সেবায়েত ঠাকুরমশাইয়ের সঙ্গে। তো চলুন শুনে নেওয়া যাক তার মুখেই। বলছিলাম যে এই মন্দিরটার একটু ইতিহাস বলুন। এটা হচ্ছে রাজা নৃসিংহদেব রায় মহাশয় 1801 শুরু করেন, 1802 উনি দেহ রাখেন। তারপর ওনার সেকেন্ড ওয়েভ রানী শঙ্করী 1814 খ্রিস্টাব্দে এই মন্দিরটা শেষ করেন। মন্দিরটা হচ্ছে 13টি চূড়ো, 13টি শিবলিঙ্গ, নিচে 12টা, ওপরে একটা খাস ফ্লোরে মা যেখানে বসে আছেন তার খাস ফ্লোরে মাকে নিয়ে 14 শিবলিঙ্গ। শিবলিঙ্গ হচ্ছে 13টা, আর মাকে নিয়ে হচ্ছে মহাদেবকে নিয়ে হচ্ছে 14টা। এইদিকেও একটি শিবলিঙ্গ রয়েছে, আর সব শিবলিঙ্গ উত্তর দিকে দিশা করে রাখা রয়েছে। এখানেও মনে হয় একটা শিবলিঙ্গ রয়েছে। তো এখানে দেখবো আর একটা শিবলিঙ্গ রয়েছে। আর এই গেটটাই মনে হয় মন্দিরে প্রবেশ করার গেট, তো বন্ধ রয়েছে। আর এখানেও শিবলিঙ্গ রয়েছে। বেদিটা হচ্ছে পঞ্চমুণ্ডী আসন, সহস্রদল পদ্ম নীল, তারপর হচ্ছে গোলাপি হচ্ছে অষ্টদল, তারপর হচ্ছে ত্রিকোণ বেদি, ইড়া পিঙ্গলা, এগুলো সব করে 5টাই পঞ্চমুণ্ডী সব আছে। আচ্ছা, কাপড়ে ঢাকা আছে। তার সেখানে মহাকাল সাহিত্য, মহাকালের হৃদ পদ্ম থেকে পদ্ম বেরিয়েছে, হৃদয় থেকে, সেই হৃদয়ের দ্বাদশ পদ্মের উপর মা বসে আছে। মায়ের মূর্তি হচ্ছে নিমকাঠ, বেদি এবং মহাকাল হচ্ছে পাথরের। এই মূর্তি ভেসে এসেছিল একটা কাঠ, নিম কাঠ, যেটাকে আমরা বলি। বেনারস থেকে ভেসে এসেছিল রাজা নৃসিংহদেব স্বপ্নে পেয়েছিলেন যে আমি ভেসে আসছি, আমাকে নিয়ে সেখানে প্রতিষ্ঠা করার জন্য। দিয়ে উনি নিয়ে এসে আমাকে তৈরি করেন, কোনো জোড়াতাপি কিছু নেই, পুরো একটা কাঠের উপর বানানো। একটা কাঠের উপর তৈরি করা আছে। 12 বছর অন্তর অঙ্কুরাক্ষর হয়, এবছর করা হয়েছে। মানে ওটা বুঝলাম, রং করা হয়, সমস্ত রং করা মূর্তি হয়। অঙ্কুরাক্ষর আছে। এই বছর রং করা হয়েছে। এবছর রং করা হয়েছে। 29শে জুন মায়ের প্রতিষ্ঠা দিবস হয়ে গেছে, তার আগে 1 মাস আগেই মাকে স্থানান্তরিত করা হয়েছিল রং করার জন্য। আচ্ছা, বলছি 13টা যে চূড়া রয়েছে পদ্মকলির মতো, এটার কি কোনো ব্যাখ্যা টোটালটাই রয়েছে? পদ্মের ইয়ে। আচ্ছা, মন্দির ফাউন্টেন থেকে, মন্দিরে ইয়ে থেকে, বেদি থেকে, মন্দিরে যে পিলার থেকে, চূড়া থেকে, সবই দেখবেন পদ্মের ইয়ে। এই যে পদ্ম, চূড়োটা পদ্ম, সব পদ্মের। তো মন্দিরে কি আর এমনি কোনো বিশেষ দিন রয়েছে যে পুজোর? বছরে দুটো কালী পুজো আর সানযাত্রা হচ্ছে এই দুটো মেন উৎসব। আচ্ছা, কালী পুজো হচ্ছে আপনার সারা বছরই শান্তরূপ, এরকম এক রাতের জন্য হচ্ছে লেখে শুরু।
কার্তিক মাসে কালী পুজোর দিন সন্ধ্যারতির পর মাকে রাজবেশ করানো হয়। আচ্ছা। সেই রাজবেশে কোনো বস্ত্র থাকবে না, সারা অঙ্গে ফুল মালা অলঙ্কার, আর এই মুখের উপরে ত্রিপুর মুখ সোনার জীব পরানো হবে কয়েক ঘন্টার জন্য। আবার ভোর 4টের সময় রাজবেশ চেঞ্জ করে দেওয়া ওই হবে। দিওয়ালির সময় যে কালী পুজোটা হয় ওই টাইমটাই নাকি? হ্যাঁ, দীপান্বিতা পুজোর দিন। ঠিক আছে। আর এছাড়া আর এখন যা কিছু মেনটেন্যান্স হচ্ছে এএসআই আর্কিওলজিক্যাল সার্ভ অফ ইন্ডিয়া, টোটাল মেনটেন্যান্স হচ্ছে মন্দিরের ওনাদের দায়িত্ব। ভোগের কুপন কোথায় করে? এখানেই পাবেন। আচ্ছা, ভোগের কুপন কি এখানেই দেওয়া হয়? কত করে কি? 60 টাকা করে। 6টা দিন। ঠিক আছে, ধন্যবাদ। তো শুনলেনই মন্দিরের সেবা ঠাকুরমশাইয়ের মুখে। বছরের মাত্র একটি দিনই দীপান্বিতা কালী পুজোর সময় কয়েক ঘন্টার জন্য মা হংসেশ্বরীর এই বিরল রূপের দর্শন পাওয়া যায়। কথাটা শুনে আমারও ইচ্ছে হলো একবার অন্তত ওই বিশেষ দিনে এখানে আসার। তো আপনাদের মধ্যে কেউ যদি ওই সময় এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে নিজের অভিজ্ঞতা জানাবেন। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে ইতিহাসের আরও এক অমূল্য নিদর্শন, অনন্ত বাসুদেব মন্দির এবং বাঁশবেড়িয়ার সেই রাজবাড়ি। তো সেই অজানা ইতিহাস আর গল্প নিয়ে খুব শিগগির দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।